রোদের দুপুর, কিন্তু দিল্লির সাউথ ব্লকে যেন আলো নিভে গেছে। চারপাশে কাচের দেয়ালের মাঝে যেন শব্দ আটকে গেছে। কেউ কথা বলছে না, শুধু ছায়ারা ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রীর কক্ষের দরজাটা খোলা ছিল, কিন্তু ভেতরে থমথমে পরিবেশ। টেবিলের ওপর রাখা লাল রঙের রিপোর্টটা যেন এক বিস্ফোরক চিঠি। নরেন্দ্র মোদী একবার তাকালেন, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনলেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা সব দেশ পাশে আছে, কিন্তু বাংলাদেশ তাকে ছেড়ে চলে গেছে। প্রতিবেদন বলছে, বাংলাদেশের জনগণ এখন আর ভারতমুখী নয়। হাসপাতাল, শপিং, ট্যুরিজম সবই চলে গেছে দক্ষিণ পূর্ব এশিয়া আর পশ্চিমে। মোদির চোখের সামনে হারিয়ে যাচ্ছে এক সময়কার নির্ভরশীল ব্যাকইয়ার্ড মার্কেট। আগুন জ্বলছে তার ভেতরেও, কিন্তু আগুনটা ভারতের হারানোর নয়, বরং বোঝার বাংলাদেশ কি আদৌ আর ভারতের প্রয়োজন। গত বছর শুরুর দিকে হঠাৎ করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র বদলে যায়। শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের পতন ঘটে, আরেকটি নতুন সরকার গঠন হয়, যা প্রকাশ্যে নয় কিন্তু বাস্তবে ছিল স্বাধীন। ভারতীয় নীতির প্রতিচ্ছবি নয়, বরং বাংলাদেশ ফার্স্ট মডেলের এক সপ্রতিভ প্রশাসন। এই রদবদলের মধ্য দিয়ে বদলে যায় ভারত বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য। ভারত ভেবেছিল তারা চোখ রাঙালে বাংলাদেশ কেঁপে উঠবে, কিন্তু তা হয়নি, বরং উল্টোটা ঘটেছে। এই উল্টোটা ছিল এক চুপচাপ আত্মমর্যাদার বিস্ফোরণ। একসময় ভারতে যাওয়া ছিল মধ্যবিত্ত বাংলাদেশের একটা স্বপ্ন। কলকাতার নিউ মার্কেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল, দিল্লির কিডনি ইনস্টিটিউট, এসব যেন মুগ্ধতা আর বাস্তবতার মাঝখানে এক ব্রিজ ছিল। কম খরচে উন্নত সেবা, এই তত্ত্বে বুঁদ ছিল দেশের বহু মানুষ। বাংলাদেশি পাসপোর্টের উপর নিয়মিতই পড়ত ভারতীয় ভিসার সিল, কিন্তু সেই ছবি বদলে গেছে দ্রুত। চিকিৎসার জন্য এখন কেউ থাইল্যান্ডের বামনগ্রাদ হাসপাতালের নাম করছে, কেউ আবার সিঙ্গাপুরের গ্লেনিগলস, কেউ বা মালয়েশিয়ার সানওয়ে মেডিকেলের দিকেই ছুটছে। কেন? কারণ ভারত সেই সম্পর্ককে অপমান করেছে, চোখ রাঙিয়েছে, ভিসা আটকে দিয়েছে, অপমানের ভেতর ফেলে দিয়েছে। একজন মধ্যবয়সী নারী বলেছিলেন, আমার বাচ্চার হার্ট সার্জারির জন্য চেন্নাইয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসা পেলাম না, এখন থাইল্যান্ডেই করাতে হচ্ছে। একটু বেশি খরচ, কিন্তু অনেক সম্মানের। ঢাকা ট্রিবিউন জানায়, 2022 সালেও যেখানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনের শীর্ষ গন্তব্য ছিল ভারত, সেখানে 2024 সালে ভারত নেমে এসেছে ষষ্ঠ স্থানে। আমেরিকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউকে, মালয়েশিয়ার পরেও। আরও গভীর অর্থে এই পরিবর্তনটা শুধু অর্থনীতির নয়, এটা আত্মপরিচয়ের। বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে, স্বাধীনতা মানে শুধুই জাতীয় পতাকা নয়, সেটা সম্মানের পথ বেছে নেওয়ার সাহসও। মোদী সরকারের পরিকল্পনা ছিল বাংলাদেশকে চাপ দিয়ে নিজের স্বার্থ আদায়। একটু ভিসা বন্ধ করো, একটু পণ্য আটকে দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাতে কাজ হয়নি, বরং ধীরে ধীরে দেখা যাচ্ছে হিসাবের খাতা উল্টো হয়ে গেছে। বাংলাদেশ ভারত থেকে যেসব পণ্য নিত, তামাকজাত দ্রব্য, প্রসাধনিক কৃষি পণ্য, ঔষধ, সবই এখন বিকল্প বাজার থেকে আনা হচ্ছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, এমনকি তুরস্ক থেকেও আসছে এই পণ্য। অনেক ক্ষেত্রেই দাম কম, গুণমান ভালো। অন্যদিকে ভারত তার যে 10-12 বিলিয়ন ডলারের রফতানি করে বাংলাদেশে, তার একটি বড় অংশ এখন ঝুঁকির মুখে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, এই রাজ্যগুলোর ব্যবসায়ী মহলে দেখা যাচ্ছে অসন্তোষ। তারা বলছেন, বাংলাদেশ আমাদের বড় বাজার ছিল, এখন সব ফুরিয়ে যাচ্ছে। এই ক্ষতির আরেক রূপ ধরা পড়ে মেডিকেল ট্যুরিজমে। আগে যেখানে প্রতিদিন শত শত বাংলাদেশি রোগী ভারতীয় হাসপাতালে ভর্তি হতেন, এখন সেই সংখ্যা হু হু করে কমে যাচ্ছে। দিল্লির এক হাসপাতাল কর্তা জানিয়েছেন, দ্য ওয়ারে আমরা 1 বছর আগেও সপ্তাহে 300 বাংলাদেশি রোগী পেতাম, এখন হয়তো 30 জন আসে। বাংলাদেশ যেমন বিকল্প পথ খুঁজে নিয়েছে, ভারত কিন্তু এখনো খুঁজে পায়নি সেই বিকল্প বাজার। সেই কারণেই আজ প্রশ্নটা ঘুরে দাঁড়িয়েছে, কার ক্ষতি হলো বেশি, বাংলাদেশ না ভারত? সর্বশেষ তথ্য বলছে, ভারতের ব্যাংকগুলো বড় ধাক্কা খেয়েছে। একসময় যেখানে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে কয়েকশো কোটি টাকার লেনদেন হতো প্রতি বছর, সেখানে এখন সেই পরিমাণ নেমে এসেছে ভয়াবহভাবে। ঢাকা ট্রিবিউন জানাচ্ছে, ভারতের নাম এবার বাংলাদেশের ক্রেডিট কার্ড লেনদেনে টপ 10 থেকেও ছিটকে যেতে বসেছে। প্রথম আলো জানায়, এবার বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অর্থ খরচ করছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড, তৃতীয় সিঙ্গাপুর, এরপর যুক্তরাজ্য, মালয়েশিয়া, এবং তারপর কোথাও গিয়ে আসে ভারত। ব্যাংকিং এর এই পরিসংখ্যান আছে এক নিঃশব্দ অভিমান, যেখানে অর্থনীতির গ্রাফও যেন বলে দেয়, আমরা অন্য পথ বেছে নিয়েছি। রাজনীতিতে প্রতিপক্ষকে দোষ দেওয়ার সংস্কৃতি পুরনো, কিন্তু এবার প্রশ্নটা আলাদা। বাংলাদেশ কি ভারতীয়দের ভিসা বন্ধ করেছে? না। বাংলাদেশ কি বলেছে ভারতীয় রোগী ঢুকতে পারবে না? না। বাংলাদেশ কি বলেছে ভারতীয় পণ্য নিষিদ্ধ? মোটেও না।
তাহলে এত বিরোধের কারণ কোথায়? সূত্র বলছে পুরো দায় ভারতের নীতির। মোদী সরকার যে কড়া অবস্থান নিয়েছে তা শুধু কূটনৈতিক নয়, বরং মানবিক ক্ষেত্রেও সীমা ছাড়িয়ে গেছে। দ্য ওয়ার জানায়, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে হাজার হাজার সংখ্যালঘু মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের অনেকে জন্মসূত্রে ভারতীয়, অথচ তাদের পাঠানো হচ্ছে এমন দেশে যাদের তারা চেনেই না। এমনকি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি মোদির এমন অবস্থানের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছেন। এই অবস্থান শুধু অমানবিক নয়, বিপজ্জনকও। কারণ এটা মানুষের মধ্যে তৈরি করে অবিশ্বাস, বিদ্বেষ এবং সবচেয়ে খারাপ অসহযোগিতা। ভারত এখন যেসব পরিণতি ভোগ করছে, ব্যবসায়িক ক্ষতি, আন্তর্জাতিক বদনাম, অভ্যন্তরীণ অসন্তোষ, তার মূলে আছে নিজেদের সিদ্ধান্ত। বাংলাদেশকে বাধ্য করার এই প্রচেষ্টা আজ নিজেই আত্মঘাতী প্রমাণিত হয়েছে। দিল্লির এক করিডোরে গুঞ্জন উঠেছে, এই সরকারের পলিসি যদি আরো 5 বছর থাকে তাহলে ভারতের উত্তর পূর্ব রাজনীতি বদলে যাবে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট না পেলে সেই রাজ্যগুলো কার্যত স্থবির হয়ে পড়বে। আরো ভয়াবহ, চীনের বিনিয়োগে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তুরস্ক চীনের মিলিত সামরিক চুক্তি, ঢাকায় রুশ ইরানি প্রতিনিধি আগমন, সব মিলিয়ে নতুন এক জোটের ছায়া পড়েছে। ভারতের কূটনীতিকেরা এখন হঠাৎ করেই জানতে চাইছেন ঢাকা কেন আমাদের কথা শুনছে না। অথচ প্রশ্নটা তারা আগে করলেই ভালো হতো, যখন বাংলাদেশের দরজা খোলা ছিল। নতুন দিল্লির এক হাই প্রোফাইল হোটেলে বসেছিল অল্প কয়েকজনের একটি রুদ্ধদ্বার কফি মিটিং। মোদির ঘনিষ্ঠ বুদ্ধিজীবী, কয়েকজন কর্পোরেট মালিক আর একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক। বিষয় বাংলাদেশ ইস্যু। সবার চোখে একটাই প্রশ্ন, আমরা কি বাংলাদেশ নিয়ে ভুল কষেছি? একজন উত্তর দিলেন, ভুল নয়, মহাভুল। মোদি সাহেব একতরফা ভাবলেন, বাংলাদেশ হুমকি দিলেই ভয়ে মাথা নিচু করবে, কিন্তু নতুন ঢাকা আগের ঢাকা নয়। এই কথার মধ্যেই ছিল কিছু না বলা বেদনার ছায়া, হারানো সুযোগ, ছেঁড়া সম্পর্কের করুণ স্মৃতি। অন্যদিকে ঢাকার বসুন্ধরার এক আধুনিক ক্যাফেতে বসেছিল 3 তরুণ। ল্যাপটপ খুলে কেউ প্রেজেন্টেশন বানাচ্ছে, কেউ মোবাইলে ভিয়েতনামের হোটেল বুক করছে। আচমকা একজন বলে উঠল, ভাই, সিঙ্গাপুরের রুটটা ধরলে সময় বাঁচে, কিন্তু থাইল্যান্ডের চিকিৎসা সাশ্রয়ী। তাদের পাশের টেবিলে একজন বৃদ্ধ বসেছিলেন, কানে হেডফোন, হাতে কাগজের প্রথম আলো। হঠাৎই তিনি মুখ খুললেন, চোখে মৃদু হাসি। বললেন, তোমরা ভাবতে পারো না, কিন্তু সময় বদলে গেছে। আগে আমরা বলতাম ভারত ছাড়া চলবে না, এখন মনে হয় ভারতেরই বুঝি আমাদের দরকার বেশি। দূরে কোথাও বাজছিল এক গিটার। তরুণী গায়িকার কণ্ঠে উঠে আসছিল, স্বাধীনতা মানে শুধু পতাকা না, স্বাধীনতা মানে পথ বেছে নেওয়ার সাহস। আর সেই সাহসের প্রতিচ্ছবি এখন ভারতের চোখে ধরা পড়ছে। বাংলাদেশ একা নয়, বাংলাদেশ এখন নিজের সিদ্ধান্তে চলে। ওদিকে দিল্লির পুরনো কূটনৈতিক ভবনের জানালায় ভেসে আসছে এক দীর্ঘশ্বাস। বাংলাদেশ আমাদের ছায়া ছিল, এখন হয়ে উঠেছে আলো, আর সেই আলোতেই দেখা যাচ্ছে ভারতের কাঁপুনি। শেষ নয়, এটা তো শুরু, বাংলাদেশের নবজাগরণ আর ভারতের আত্মবিশ্লেষণের এক নতুন অধ্যায়। পরের দৃশ্য কি কেউ জানে না, শুধু জানা আছে সময়ের হাওয়া এখন উল্টো দিকে বইছে।